নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি মোহনবাগানের কথা। তো আবার হোঁচট খেলো মোহনবাগান। কলকাতা লিগের প্রথম দুটো ম্যাচেই কিন্তু আটকে গেল মোহনবাগান। আজকে ব্যারাকপুর স্টেডিয়ামে 2-2 গোলে ড্র করলো মোহনবাগান। সুহেল ভাটের জোড়া গোল কিন্তু হয়েছে, তা সত্ত্বেও আটকে গেল সবুজ মেরুন শিবির। পরপর দুটো ম্যাচে কিন্তু পয়েন্ট খুইয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল মোহনবাগান। প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে দেয় কিন্তু সুহেল ভাট। এই দুটো গোলের পেছনেই কিন্তু রয়েছে গোলকিপার শিল্টন পাল। শিল্টন পালই কিন্তু এই দুটো গোলের পেছনে দায়ী। দুটো গোলের ক্ষেত্রেই কিন্তু এগিয়ে এসে সে গোল খায়। তারপর কেউ ভাবেনি ওই জায়গা থেকে ফিরে আসবে রেনবো। সৌরভ দাশগুপ্তর ফ্রিকিক থেকে ব্যবধান কমায় রেনবো এবং ব্যবধান কমানোর সাথে সাথেই আক্রমণ বাড়িয়ে দেয় রেনবো। বক্সের মধ্যে রেনবোর রাজন বর্মনকে ফাউল করা হয়, তাই পেনাল্টি দেয় রেফারি। পেনাল্টি থেকে গোল দেয় রাজনী। এরপরে সেকেন্ড হাফে আর কোনো টিমই কিন্তু গোল করতে পারেনি, তবে সেকেন্ড হাফে ভালো কিপিং করেছে শিল্টন। এর পরপর কিন্তু দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করলো এবং এই পয়েন্ট নষ্ট করার জন্য কিন্তু অনেকেই কোচ ডেগি কার্ডোজোকে দায়ী করছে, কারণ কলকাতা লিগে দুটো ম্যাচে খেলা হয়ে গেলেও জয়ের খাতা কিন্তু খুলতে পারলো না মোহনবাগান। এরপর দেখা যাক কি হয়। এরপরে যদি আমরা এবছরের ইস্ট বেঙ্গলের অফিসিয়াল কিট স্পন্সরের কথা বলি, তো এবছরও ইস্ট বেঙ্গলের অফিসিয়াল কিট স্পন্সর ট্র্যাক অনলি। গত বছরেও ট্র্যাক অনলি কিট স্পন্সর ছিল, এবছরও তারা কন্টিনিউ করছে। এই বছর কলকাতা লিগের জার্সি আর প্র্যাকটিস জার্সি তো তোমরা দেখেই নিয়েছো। আসিয়ানের কথা মাথায় রেখে কলকাতা লিগের জার্সিটা কিন্তু করা হয়েছিল। আইএসএল এ হয়তো ডিফারেন্ট জার্সি হবে ইস্ট বেঙ্গলের, তবে যে ডিজাইনগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেইগুলো কিন্তু সত্যি নাও হতে পারে। তোমরা যদি গত বছরের আইএসএল এর জার্সি কিনতে চাও তাহলে ট্র্যাক অনলির সাথে যোগাযোগ করতে পারো। 50% অফে তারা গত বছরের আইএসএল এর জার্সি এবারে বিক্রি করে দিচ্ছে। এটা কোনো স্পন্সরশিপ অ্যাড নয়, তোমরা কিনতে চাইলে যোগাযোগ করতে পারো, নইলে কোনো ব্যাপার না। ব্যাপারটা জানতে পারলাম তাই জানিয়ে দিলাম। এরপর যদি আমরা একটু দল বদল নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলি জর্ডন মারের কথা। তো জর্ডন মারে আবার জামশেদপুরে হোম কামিং হতে চলেছে, যেখানে সে একবার অলরেডি জামশেদপুরের সাথে আইএসএল শিল্ড জিতেছিল। সেই জর্ডন মারে কিন্তু আবার জামশেদপুরে জয়েন করতে চলেছে। আগামী 1 বছরের জন্য জর্ডনের সাথে চুক্তি করছে জামশেদপুর, যেখানে জামশেদপুরে দুজন ফরওয়ার্ড কিন্তু শর্টেড হয়ে গেল, একজন জর্ডন মারে আর একজন সিভেরিও তোরো। এরপর যদি আমরা একটু মোহামেডানকে নিয়ে কথা বলি, তো মোহামেডান আইএসএল এর জন্য তাদের নতুন ইনভেস্টরকে পেয়ে গেছে। শোনা যাচ্ছে ডুরান্ড কাপের আগেই তারা তাদের নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করে দেবে। তারা এক্সপিরিয়েন্সড একটা ইনভেস্টর গোষ্ঠীর সাথে যোগাযোগ করেছে। এর আগে যাদের আইএসএল এ ক্লাব চালানোর অভিজ্ঞতা আছে, এরকম একজন ইনভেস্টর কিন্তু আনছে মোহামেডান। এরপর যদি আমরা আরেকটা ডিসকাশনের কথা বলি, তো এএফসি কাপকে মাথায় রেখে এআইএফএফ আলোচনা করছে সুপার কাপে বিদেশিদের সংখ্যা বাড়িয়ে 7 জন করা যায় কিনা। কারণ ভারতীয় নিয়মে যেহেতু 6 জন বিদেশি রেজিস্টার্ড করা যায়, তাই এএফসিও ভারতীয় টিমগুলোকে বলে দিয়েছে, যেমন ইস্ট বেঙ্গল আর মোহনবাগানকে বলে দিয়েছে তারা 6 জন বিদেশি খেলাতে পারবে, এর বেশি নয়। এবং এখানেই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এআইএফএফ কে প্রেসার দিয়েছে, তারা বিদেশি বেশি খেলাতে পারছে না বলে। তখন এআইএফএফ আর এফএসডিএল কিন্তু আলোচনা করছে সুপার কাপে 7 জন বিদেশি করা যায় কিনা, হলে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুটো টিমই এএফসিতে 7 জন করে বিদেশি খেলাতে পারবে। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগানে একজন ভারতীয় দলের স্ট্রাইকার আসার সম্ভাবনা কিন্তু ক্রমশ বাড়ছে। সেই স্ট্রাইকার রহিম আলী হতে পারে, সেটাই কিন্তু এখন বিশাল চান্স রয়েছে। এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো কাল ইস্ট বেঙ্গলের সিএফএল এ ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গল মাঠে। সেই ম্যাচে সম্ভবত হীরা মণ্ডলকে খেলিয়ে দেখা হবে, সেরকমই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ডার্বির আগে সিনিয়র প্লেয়ারদের দেখে নিতে চাইবে কোচ বিনোর জর্জ। এখন দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার।